ডিটেল করলাম। তাহলে আমরা উপরের যে অবজেক্টিভ গুলো দেখেছি ওইটাকে আরো ডিটেইল করে বলা এখানে। তাহলে ডিজিটাল গভর্নমেন্টে কাভার করছে কি কি? ডিজিটাল সরকারে সরকারি তথ্য বা সেবা সমূহ আমাদের সাধারণ জনগণকে তারা ডিজিটাল পদ্ধতিতে প্রদান নিশ্চিতকরণ ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা প্রদানের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতকরণ। তাহলে খেয়াল খেয়াল করে দেখেন যে আমরা কি বর্তমানে ডিজিটাল সার্ভিসগুলো গভর্নমেন্ট অথরিটি থেকে পাই, বা হয়তো অনেক ক্ষেত্রে পরিপূর্ণভাবে পাই না। কিছু কিছু জায়গায় ডিজিটালি সার্ভিস প্রোভাইড করা শুরু হয়েছে, কোনো জায়গায় হয়তো লিমিটেশন থাকতে পারে, বাট একটা ডিজিটালের বা একটা ইনফরমেশন টেকনোলজির ব্যবহার সব ক্ষেত্রেই শুরু হয়েছে। সরকারি তথ্য ও সেবা সমূহ জনসাধারণের নিকট ডিজিটাল পদ্ধতিতে পৌঁছানোর লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ এবং তাতে জনগণের প্রবেশাধিকার নিশ্চিতকরণ। সরকারি তথ্য ও সেবা সমূহ জনগণকে ডিজিটাল পদ্ধতিতে প্রদানে সেবা প্রদানকারী সক্ষমতা উন্নয়ন। তাহলে সরকার এই সক্ষমতা উন্নয়ন করতে গিয়ে বিভিন্ন ধরনের ট্রেনিং এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছে। সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সহজে ও দ্রুততার সঙ্গে তথ্যের আদান প্রদানের জন্য ডিজিটাল সংযুক্তি সহ তথ্য ব্যবস্থার অবকাঠামো ও আন্তঃপরিবাহিতা ইন্টারঅপারেবিলিটি প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করে। তো তারা যেটা করছে যে আগের দপ্তরগুলোর মধ্যে শুধুমাত্র ম্যানুয়ালি ডকুমেন্ট আদান প্রদান করা যেত, এখন ওইটা থেকে তারা ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট অফিসগুলো ই নথি নামে একটা সফটওয়্যার ব্যবহার করে। সেটার মাধ্যমে তারা ইনফরমেশন টেকনোলজির ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে ডকুমেন্টেশন শেয়ার করতে পারবে। বাট ওটা আসলে পরিপূর্ণভাবে কাজ করে না, বাট ই নথি পদ্ধতিটা আমাদের এখানে চলমান আছে। অ্যাটলিস্ট ইনফরমেশনগুলি পাওয়া যায়, বাট ডিজিটাল সিগনেচারের ব্যবহার কম হওয়ার কারণে এখনো আমাদের ওই প্রিন্টেড ফাইলেই অনুমোদন এবং স্বাক্ষর করতে হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি, জাতীয় সংসদ, বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থা সকল সরকারি প্রতিষ্ঠানে ডিজিটালাইজেশন এবং সে অনুযায়ী প্রশিক্ষিত মানব সম্পদ সৃষ্টি, এইগুলো হচ্ছে সরকারের 2018 সালের নির্বাচনে আসার পরে তাদের একটা এরকম এজেন্ডা বা মোটো ছিল। ওই মোটোটাকেই ফলো আপ করে আমাদের ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ডেভেলপমেন্ট, পাশাপাশি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প গ্রহণ। ডিজিটাল নিরাপত্তা নিয়ে যথেষ্ট অভিযোগ আছে, কিন্তু আমাদের যেহেতু ডিজিটাল নিরাপত্তা একটা আইন আছে, ওই আইনে সংশোধনীয় হয়েছে অনেকবার, বিভিন্ন সময় এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, ওইটাকে ফলো আপ করেই আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করা। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিজিটাল ডিভাইস সমূহের যথাযথ মানবসম্পন্ন হার্ডওয়্যার সফটওয়্যারের ব্যবহার নিশ্চিতকরণ, ইন্টারনেটের নিরাপদ ব্যবহার, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় ব্যবস্থা গ্রহণ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল ডিজিটাল মাধ্যম অনাকাঙ্ক্ষিত ও ক্ষতিকর বিষয়বস্তু থেকে নারী ও শিশু সকলের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ, ডিজিটাল অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনা ও নিরাপত্তা যথাযথ নিয়ম নীতি এবং প্রমিত মান অনুসরণ, আর্থিক লেনদেনের তথ্য প্রযুক্তি নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ, ফরেনসিক তদন্তের স্বার্থে সকল প্রকার ডিজিটাল লেনদেনের লগ সংরক্ষণ নিশ্চিতকরণ। এইগুলো সবই কিন্তু আমাদের একদম পরিকল্পনার কথা। এগুলো আমরা চাইলে কিছুটা মেমোরাইজ করে রাখতে পারি, এইগুলোর আবার সামনে আমরা ইমপ্লিমেন্টেশনের স্ট্যাটাসটা পাবো। যেমন 2018 সাল থেকে স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে এবং কি মধ্যম মেয়াদে, দীর্ঘমেয়াদে 2041 সাল পর্যন্ত সরকারের যেহেতু একটা পরিকল্পনা ছিল, ওই পর্যন্ত তারা কোন টার্মে কি অ্যাচিভ করতে চায়, কত শতাংশ অ্যাচিভ করতে চায়, তার একটা টেবিল আমাদের এখানে আছে। ওটাও আমরা ফলো করব কিছুক্ষণের মধ্যেই, দেখবো যে ওইখানে ওই টেবিলে ডিটেইল করে আমাদের বলে দেওয়া আছে যে কোন সময় তারা কি অ্যাচিভ করতে চায়, এবং ওইটার সাথে আসলে প্রত্যাশিত ফলাফল বা কোন বছরে কত কি তারা অ্যাচিভ করতে চায়। তার মানে সরকারের যে কয়েকটা এজেন্ডা ছিল, ওই এজেন্ডাগুলো তারা 2041 সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে এটা পরিপূর্ণ করার জন্য প্রকল্প নিয়েছে। ওই প্রকল্পগুলোর বাস্তবায়নটাই হচ্ছে আমাদের এই ইনফরমেশন টেকনোলজি পলিসির বা আইটি পলিসির পরিপালন, যারা 2018 সাল থেকে 2041 সাল পর্যন্ত তাদের পরিকল্পনা ছিল। এখন প্রশ্ন হইতে পারে পরবর্তীতে পরিস্থিতিতে ওই সরকার তো আর নাই, এইটা আসলে বাস্তবায়ন পরিপূর্ণ হয়েছে কিনা বা সামনের দিনগুলোতে কিভাবে হবে, এই প্রশ্নের উত্তর আসলে আমাদের কারোরই জানা নাই, ইনফ্যাক্ট আমার জানা নাই। তো আমরা কিছুক্ষণের মধ্যেই নিচে গিয়ে দেখবো যে একটা টেবিল দেওয়া আছে, ওই টেবিলে বিস্তারিত তাদের এরকম কোন বছরে কি অ্যাচিভ করতে চায় এটার একটা বর্ণনা দেওয়া আছে। আমাদের 3 নাম্বার ছিল সামাজিক সমতা ও সার্বজনীন প্রবেশাধিকার। তাহলে সোশ্যাল ইকুইটি অ্যান্ড ইউনিভার্সাল অ্যাক্সেস। সোশ্যাল ইকুইটি আমরা যদি একটু ক্লিয়ার হতে চাই, সোশ্যাল ইকুইটির মিনিংটা কি আমরা একটু সবাই ক্লিয়ার হই।
এই ইকুইটি নিশ্চয়ই আমাদের বিজনেসের ইকুইটি না। সোশ্যাল ইকুইটি আসলে রেফার করে ফেয়ারনেস বা জাস্টিস বা জাস্টিফিকেশন, এবং কারোর সাথে কারোর কোনো থাকবে না, ইমপার্শিয়ালিটি, এবং সোশ্যাল পলিসির মাধ্যমে সবকিছুকে অ্যাচিভ করা। তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি সোশ্যাল ইকুইটি রেফার্স টু ফেয়ারনেস, জাস্টিস, ইমপার্শিয়ালিটি ইন সোশ্যাল পলিসি, টেকিং ইনটু অ্যাকাউন্ট সিস্টেমেটিক a common systematic inequalities to ensure everyone's community has access to the opportunities। তাহলে প্রত্যেকের অপরচুনিটিতে অ্যাক্সেস নিতে পারবে, এবং সবার সাথে আসলে ফেয়ার জাজমেন্ট থাকবে, জাস্টিস থাকবে, কারোর প্রতি কোনো পার্শ্ব প্রতিক্রিয়ামূলক আচরণ থাকবে না, ইমপার্শিয়ালিটি থাকবে, এবং সোশ্যাল একটা পলিসি থাকবে। এইটাই হচ্ছে আমাদের সোশ্যাল ইকুইটির মূল চিন্তা ভাবনা। সেই ক্ষেত্রে সরকার যেটা চিন্তা করছে যে যারা অনগ্রসর জাতি আছে, জনগোষ্ঠী আছে, নারী বা প্রতিবন্ধী বা যারা আসলে সামাজিকভাবে পিছিয়ে আছে, তাদেরকে কিভাবে সর্বস্তরের মানুষের সাথে একত্রিত করে তাদেরকেও ডেভেলপমেন্ট করা যায়, এবং তাদেরকে প্রয়োজনে বিশেষ সহায়তা দিয়ে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদেরকে মূল ধারায় নিয়ে আসা, মানে আমাদের এই সাধারণ জনগণের কাতারে নিয়ে আসা, যারা পিছিয়ে পড়া আছে তাদেরকে, বা যারা একদম গ্রামীণ এবং অবহেলিত জনপদ, গ্রামীণ জনপদ, তাদেরকে নগরের সমান সুবিধা কিভাবে এনশিওর করা যায় এটা নিয়ে কাজ করা। এবং যারা অনেক দূরবর্তী পজিশনে থাকে, আবার যারা আমাদের মতন সিটিতে থাকে, শহরে থাকে বা রাজধানী শহরে থাকে, তারা যে সুযোগ সুবিধাগুলি পায় তথ্য প্রযুক্তির কল্যাণে বা অন্যান্য ভাবে, দূরবর্তী যারা আছে তাদেরকেও কিভাবে এই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সুবিধাগুলি এনশিওর করা যায়। এরপর যারা আসলে বিশেষ গোষ্ঠী, নৃগোষ্ঠী বা যারা আঞ্চলিকভাবে পাহাড় বা বিভিন্ন উপকূলীয় এলাকায় থাকে, তাদেরকে কিভাবে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের ইউনিভার্সাল অ্যাক্সেসটা, তাদের শিক্ষা, ভাষা শিক্ষা, সংস্কৃতি বা সামাজিক ঐতিহ্য বা উন্নয়ন, ডেভেলপমেন্ট, এগুলোতে কিভাবে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি। এরপরে তথ্য প্রযুক্তির আহ কি বলে প্রবাহ বা অ্যাক্সেস সবার ক্ষেত্রে আসলে সহজীকরণ করা, এবং তথ্য প্রযুক্তিটাকে আমাদের সর্বস্তরে পৌঁছিয়ে দেওয়া, যে আমরা যারা শহরে আছি তারা অনেক সহজে ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে পারি। যারা অনেক দূরে আছে, মফস্বলে বা পাহাড়ি জনপদ, তাদের কাছে ইন্টারনেটের হয়তো এইরকম অ্যাভেলেবিলিটি নাই, কিভাবে এই অ্যাভেলেবিলিটি এনশিওর করা যায়, এটা হচ্ছে সোশ্যাল ইকুইটি এবং ইউনিভার্সাল অ্যাক্সেসের মূল অবজেক্টিভ। এবং সেই সাথে আরেকটা অবজেক্টিভ আছে যে বাংলা ভাষার ব্যবহারের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন কিভাবে করা যায়, বা ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায়। কারণ আমাদের যারা সাধারণ জনগোষ্ঠী বা আঞ্চলিক নৃগোষ্ঠী, তারা সবাই হয়তো ইংরেজি বা অন্যান্য ভাষায় পারদর্শী নাও হতে পারে। সেই ক্ষেত্রে বাংলা ভাষা কিভাবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে সবার সহজ বোধগম্য হবে ইউনিভার্সাল অ্যাক্সেস বা সর্বস্তরের যোগাযোগটা নিশ্চিত করা যায়। ঠিক একইভাবে আমাদের এডুকেশন, রিসার্চ অ্যান্ড ইনোভেশন, যে আমরা যে যে জনপদে আছি বা তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যারা পিছিয়ে পড়া গোষ্ঠী, সবাই যেন আসলে আমাদের এই শিক্ষার সুযোগটা পায়, শিক্ষার মাধ্যমে তারা নিজেদেরকে উদ্ভাবনী এবং গবেষণামূলক কাজে সম্পৃক্ত করতে পারে। তা আমাদের বাজেট বা আমাদের কার্যক্রমের উপর ভিত্তি করে তথ্য প্রযুক্তি তার নিজের শেখানো বা শিখন পদ্ধতির মাধ্যমে অনলাইনে এই ব্যবহারগুলি নিশ্চিত করার চেষ্টা করে। আমরা হয়তো অনলাইনে লেখাপড়ার পদ্ধতি কিছুটা অ্যাডপ্ট করতে পেরেছি, যেটা আমাদের করোনার সময় আমরা দেখেছি যে কিছুটা হয়তো তারা এখানে অ্যাডপ্ট করতে পেরেছেন। আমরা যারা কথা না বললে আমরা মিউট করে দেই, তাহলে হয়তো বাকিদের ডিস্টার্ব হবে না। আমি দেখি কার থেকে নয়েজটা আসছে। ও, মিউট হয়ে গেছে অলরেডি। এরপরে আমাদের আরেকটা অবজেক্টিভ আছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন। আমরা দেখবো যে আপনারা হয়তো দেখেছেন যে ইনফরমেশন টেকনোলজি ডিভিশন থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং বা সেলফ আর্নিং কিভাবে করা যায়, কিভাবে আসলে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, এবং এই খাতে বিশেষ সহায়তা দেওয়া, মানে বিভিন্ন আইসিটি এনেবলড পেশাজীবী বা জনগোষ্ঠী তৈরি করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি করা। এই জন্য সরকার জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ধরনের আইসিটি সেন্টার স্টাবলিশ করেছে, যেখানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে তথ্য প্রযুক্তির বিষয়াবলীকে
তাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দেশি বিদেশি বিভিন্ন সোর্স থেকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদেরকে আসলে প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনার ব্যবস্থার মাধ্যমে আমাদের জনগোষ্ঠীকে স্কিল ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপ করে এমপ্লয়মেন্ট জেনারেট করার পরিকল্পনা। সরকার এটা নিয়ে অনেক প্রকল্প করেছে, আমরা জানি না কতটুকু সুবিধাভোগী হয়েছে, বাট পেপার ডকুমেন্টে জানা যায় যে আমাদের দেশে অনেক মানুষ আইটিতে এক্সপার্ট হয়েছে, তারা সম্ভবত ফ্রিল্যান্সিং করে, অনেক টাকা ইনকামও করে, এরকম আমরা পেপার পত্রিকায় দেখেছি। রিয়েল টাইম নিউজ আমার কাছে নাই যে আসলেই কি পরিমাণ আমরা ডেভেলপমেন্ট হয়েছে। এটাও দক্ষতা উন্নয়নে সরকারের একটা ক্যাপাসিটি এনহ্যান্সিং কোর্স। এর পরের আমাদের অবজেক্টিভ ছিল অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, স্ট্রেংথেনিং ডোমেস্টিক ক্যাপাসিটি। আমাদের অবজেক্টিভ গুলো আমরা একটু দেখে শেষ করি, যদিও বাংলা এটা পড়তে অনেকের কাছে ভালো লাগবে না, আমাদের অ্যাটলিস্ট বেসিকটা তো জানতে হবে। বাংলাদেশি আইসিটি পণ্য ও সেবা বিশ্ববাজারে বাজারজাতকরণের জন্য শক্তিশালী বিপণন ও ব্র্যান্ডিং এবং দেশ হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ডিংকরণ, দেশব্যাপী সফটওয়্যার টেকনোলজি পার্ক শিল্প স্থাপন এবং নির্ভরযোগ্য আইসিটি অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, প্রতিযোগিতামূলক বাজারে ব্যয় বান্ধব তথ্য প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি নির্ভর সেবা সংক্রান্ত শিল্প বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা ব্যবস্থা গ্রহণ, রপ্তানি বৃদ্ধির জন্য বিশেষ সুবিধা প্রদান এবং শিল্প বান্ধব নীতি ও উপযুক্ত পরিবেশ তৈরি, ব্যবসা বাণিজ্য তথ্য প্রযুক্তির ব্যবহার উৎসাহিতকরণের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি। এই যে প্রক্রিয়াগুলো আমরা কিছু কিছু জানি যে আমাদের বাংলাদেশে ডোমেস্টিক ক্যাপাসিটি বা আইটি এনাবল সার্ভিসের ক্যাপাসিটি অনেকটাই গ্রো করেছে, এবং আইটিতে বিভিন্ন ধরনের তারা প্রণোদনা বা ইনসেনটিভ নির্ভর সেবা প্রণোদনা ব্যবস্থা করেছে। যেমন আমরা ইনসেনটিভের কথা জানি, ট্যাক্সের একটা ওয়েভার ছিল, আবার এটা 2027 সাল পর্যন্ত এনহ্যান্স হয়েছে, সেটা আমরা জানি। বিভিন্ন স্টার্ট আপ ইকোসিস্টেমের জন্য সরকার থেকে বিনা সুদে বা কখনো কখনো আহ, কি বলে লোন ছাড়াও বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ দিয়ে তারা এগুলোকে ডেভেলপ করার চেষ্টা করেছে। এবং ডিজিটাল ডিভাইস ক্রয়ে স্থানীয় ও বিভিন্ন ধরনের কোম্পানিগুলোকে ট্যাক্স এবং ভ্যাট ফ্রি বা অনেক ক্ষেত্রে ডিসকাউন্টেড রেটে ট্যাক্স ভ্যাট অ্যাপ্লাই করে আমাদের কাছে আইটি পণ্যগুলোকে সহজলভ্য করেছে। সেই সব ক্ষেত্রে আসলে দেখা যায় যে ইনফরমেশন টেকনোলজির সহযোগিতা বা এটা অ্যাক্সেসিবিলিটি আমাদের অনেক বেড়ে গিয়েছে। আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রেই সব প্রতিষ্ঠানই বা সব ব্যক্তি পর্যায়েও আসলে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করতে শিখে গিয়েছি, বা আমরা আসলে এটা ব্যবহার করতে অভ্যস্ত হয়েছি। পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা, যেমন এই ইনফরমেশন টেকনোলজির তথ্য প্রযুক্তির এই কল্যাণে দেখা গেছে যে কোনো দুর্যোগ বা যে কোনো সমস্যার আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে মেসেজগুলি বা আমাদের এই ইনফরমেশন টেকনোলজি ব্যবহারের কারণে তথ্য প্রযুক্তির ব্যবহারের কারণে অনেক আগে থেকে আমরা তথ্যগুলি জেনে যাই। আজকেও একটা ঝড়ের পূর্বাভাস আছে, আমরা এটা আরো কয়েকদিন আগে থেকেই জেনে গিয়েছি। তো এই যে আমাদের ডেভেলপমেন্ট বা আইসিটি প্রযুক্তির ব্যবহারের আমাদের উৎসাহিতকরণ, সর্বক্ষেত্রে এই ব্যবস্থাপনাগুলোকে নিশ্চিতকরণ, এই পার্টগুলো আমাদের পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনাতে সহযোগিতা করে। ইনফরমেশনটা আগে থেকে জেনে গেলে মানুষ আসলে একটা নিজেদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে পারে বা প্রিকশন নিতে পারে। তাহলে এইটা করতে গিয়ে আমাদের একটা বড় ধরনের প্রবলেম চলে আসবে ফিউচারে, যেটা হচ্ছে যে ডিজিটাল বর্জ্য বা ই ওয়েস্টেজ। এখন খেয়াল করে দেখবেন যে আমাদের সবার ঘরেই হয়তো দু একটা নষ্ট মোবাইল, দু একটা নষ্ট ট্যাব বা দু একটা নষ্ট কম্পিউটার রয়ে গিয়েছে। এই সংখ্যা দিন দিন আরো বেড়ে যাবে, যেগুলো আসলে আমাদের ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্যে পরিণত হবে। এইগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য সরকার আসলে ব্যবস্থা নিচ্ছে যে কিভাবে এইগুলো সবার কাছ থেকে সংগ্রহ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে বা পরিবেশ বান্ধব উপায়ে এটাকে ডেস্ট্রয় করা যায়, বা এটাকে আসলে পুনরায় ব্যবহার উপযোগী বা পুনরায় ম্যানুফ্যাকচারিং এ এটাকে এই র মেটেরিয়াল গুলোকে রিইউজ করা যায়। এটা নিয়েও সরকার কাজ করছে, কারণ ডিজিটাল যে বর্জ্যগুলো আসবে এগুলো সবগুলো পরিবেশে ভারসাম্য নষ্ট করতে পারে। এরপর আছে উৎপাদনশীলতা বাড়ানো। এইটাতে আমরা যদি খেয়াল করি যে সরাসরি আমাদের ডিজিটাল ইম্প্যাক্ট উৎপাদনশীলতায় না পড়লেও এই বিজনেসটাকে স্ট্রেংথেনিং করতে, উৎপাদনশীলতা বাড়াতে আমাদের ডিজিটাল বা আইসিটি পলিসি হেল্প করেছে। যেমন কমিউনিকেশনে অনেক ডেভেলপ হয়েছে, এটা যদি আমরা খেয়াল করি। পাশাপাশি হচ্ছে আমাদের খাদ্য বা যে কোনো ধরনের ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে শিল্পে অনেক পরিবর্তন আসছে, উৎপাদনশীলতা বেড়েছে। ডিজিটাল কমার্সের মাধ্যমে বা ডিজিটাল লেনদেনের মাধ্যমে আমরা অনেক সহজে লেনদেন করতে পারি, বিজনেস পরিচালনা করতে পারি।
এবং আরেকটা ভালো যেটা কাজ হয়েছে যে আমরা ই কন্ট্রাক্ট বা ইলেকট্রনিক কন্ট্রাক্ট করতে শিখে গিয়েছি। আগে যেমন একটা কন্ট্রাক্ট করার জন্য পেপার ডকুমেন্ট বেস হতে হতো, ওই দেশে গিয়ে দুই পক্ষ একসাথে বসে বা দেশের মধ্যে হলো দুই পক্ষ একসাথে এক জায়গায় হয়ে সাইনিং করা বা একটা প্রক্রিয়া ছিল, ওই প্রক্রিয়াগুলোর বদলে আমরা এখন ই কন্ট্রাক্ট বা ডিজিটাল কন্ট্রাক্ট করতে শিখে গিয়েছি। আর্থিক সেবা খাতে আমাদের ডিজিটালাইজেশনের সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছে। ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, বিজনেস ট্রানজেকশন এগুলো এখন অনেক বেশি স্মুথ হয়েছে। একটা সময় আমাদের ওই ব্যাংকিং ট্রানজেকশন করার জন্য অনেক সময় লাগতো, বা হচ্ছে ফান্ড ট্রান্সফারের জন্য অনেক সময় লাগতো, এখন অনেক বেশি অ্যাডভান্স হয়েছে। আমরা সবাই মোটামুটি হয়তো ব্যবহার করি ডিজিটাল ট্রানজেকশনগুলি, রিয়েল টাইম ট্রানজেকশন বা আরটিজিএস।